আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ খবরের পেছনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব আমার দেশের যে খবরগুলো প্রকাশিত হয়েছে পত্রিকায়, সেই খবরগুলো নিয়ে। সেই খবরের মধ্যে যে খবরগুলো সম্পর্কে আপনারা খুব আগ্রহী, সেই ধরনের কোনো খবর নিয়েই আমরা কথা বলবো এবং সেখানে আমাদের রিপোর্টার থাকবেন। তারা আপনাদেরকে জানাবেন যে খবরটা তারা কিভাবে সংগ্রহ করেছেন, লিখেছেন কিভাবে, সাজিয়েছেন কিভাবে, খবর তৈরি করতে গিয়ে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি পড়েছেন। আবার এমন অনেক ঘটনাই কিন্তু থাকে যেগুলো আমরা খবরে ঠিক দিতে পারছি না, কিন্তু ঘটনাগুলো পাঠকদের জন্য প্রায় একই ধরনের গুরুত্বপূর্ণ। সেরকম খবর জানানোর জন্যই আমাদের এই আয়োজন। আজ আমরা কথা বলবো যে নিউজটি নিয়ে, সেই নিউজটি শিরোনাম আজই ছাপা হয়েছে আমাদের নিউজটি। পালিয়ে বেড়াচ্ছে ফ্যাসিবাদের দোসর 12 পুলিশ কর্মকর্তা। এই খবরটি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এখন আছেন খবরের রিপোর্টার আলামিন। আলামিন, আপনি আমাদের ক্রাইম ভিত্তি করেন, আপনার পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্ত নিয়েই আপনার কাজ। আজকে যে এই রিপোর্টটি করেছেন আমি দেখতে পাচ্ছি, মানে যদি একদম কাঁচা বাংলায় বলি, ধাঁধা করে উপরের দিকে উঠছে। আমাদের ব্যারোমিটার সবচেয়ে সহজ যেটা ব্যারোমিটার যেটা দেখা যায় খুব ভালো করে, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে যেভাবে খবরগুলো পাঠক পড়েন, পছন্দ করেন, প্রতিক্রিয়া জানান, শেয়ার করেন, সেটার দিক থেকে বোঝা যায়। সেই দিক বিবেচনা করলে এই খবরটি কিন্তু এখন পর্যন্ত প্রচুর মানুষ দেখে ফেলেছেন। পত্রিকার বিষয়টি একটা ভিত্তি দেয়, পাশাপাশি এই জিনিসটিও আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়। আপনারা নিশ্চয়ই ব্যক্তিগত পর্যায়ে প্রতিক্রিয়া পান। আপনার এই নিউজটির মধ্যে আমি দেখলাম 186 জন কর্মকর্তার কথা বলা হচ্ছে, পুলিশের কথা বলা হচ্ছে, যারা এখনো পলাতক, মানে 5 আগস্ট তারা পালিয়ে গিয়েছেন এবং এখনো একই অবস্থায় আছেন। এর মধ্যে আপনি বিশেষভাবে 12 জনকে ধরেছেন। এই 12 জন কেন? ধন্যবাদ তামান্না আপনাকে। একটি বিষয় আমাদেরকে বলা দরকার যে গত 15 বছর আওয়ামী লীগ সরকার তার দেশ পরিচালনায়, বিশেষ করে 2014 সালের পরে যদি আমরা খেয়াল করি, তাহলে সরকার দুইটি জায়গায় তার নির্ভরতা দেখিয়েছে। একটি হচ্ছে আমলাতন্ত্র আর একটি হচ্ছে পুলিশ প্রশাসন। আমলাতন্ত্রে কি একটি হযবরল অবস্থা হয়েছিল সেটা আমরা সবাই জানি। আর আরেকটি খুব শক্তভাবে একটি বাহিনীর প্রতি তারা খুব ভর করেছিল, সেটি হচ্ছে নিরাপত্তা বাহিনী। তার মধ্যে পুলিশ হচ্ছে অন্যতম। এবং এই পুলিশের তারা বেছে বেছে একটি জেলার, আমি আমার প্রতিবেদনে এটি উল্লেখ করেছি, জেলার নাম বলিনি, আমি বলেছি যে বিশেষ অঞ্চল কি সেটি আমি বলি। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এবং হচ্ছে ফরিদপুর, এই 3টি অঞ্চলের পুলিশকে তারা বাছাই করে এবং তারা খুব ডাইনামিক অফিসার ভেবে, না তাদের মতদর্শের ডাইনামিক অফিসার ভেবে তারা হচ্ছে পুলিশের গুরুত্বপূর্ণ প্রায় 17 থেকে 18টি ইউনিট রয়েছে, এই ইউনিটগুলোতে তারা পদায়ন করে। এবং তারা যাদেরকে তারা যে দায়িত্বগুলো তারা দিয়েছিল তারা খুব সুচারুভাবে, তাদের ভাষায় খুব সুচারুভাবে পালন করেছে। এবং এর মধ্যে 12 জন পুলিশ খুবই গুরুত্বপূর্ণ। এই মানে আমরা আমার দেশের অনুসন্ধানে এই 12 জন পুলিশকে আমরা আমাদের অনুসন্ধানে নিয়ে এসেছি এবং এই 12 জন পুলিশের নামও আমরা এগুলো দিয়েছি। যেমন আমরা 12 জনের মধ্যে যেমন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, তারপরে সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, সাবেক ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সাবেক ডিএমপি, তারপর ঢাকা এসবি চিফ যিনি সিকিউরিটি ব্রাঞ্চে যিনি দায়িত্ব পালন করতেন তিনি মনিরুল ইসলাম, তারপরে পুলিশের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশন আতিকুল ইসলাম, এবং তার হচ্ছে ওয়াইফও একজন সচিবের দায়িত্বে ছিলেন সচিবালয়ে, সাবেক ডিএমপি, সাবেক ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ভাতের হোটেল প্রতিষ্ঠিতকারী সে হারুন রশিদেরও নাম এখানে এসছে। পাশাপাশি বিপ্লব কুমার সরকার যিনি জয়নুল আবেদিন ফারুককে বিরোধী দলের নেতা, সাবেক চিফ হুইপ বিএনপির, তাকে মারধরের ঘটনায় যিনি জড়িত ছিলেন। তারপরে এই যে হেলিকপ্টারের ঘটনা, কিছুদিন আগে যে আমরা একটি নিউজ করেছিলাম, সেই জুলাই বিপ্লব হেলিকপ্টার, এই মাস্টার মাইন্ডদের অন্যতম ডক্টর খ মহিদুদ্দিনের নাম এখানে উঠে এসছে। পাশাপাশি এখানে আরেকজনের নাম এসছে যেটি মিডিয়াতে অত ভালোভাবে উঠে আসেনি, তার নাম হচ্ছে প্রলয় কুমার জোয়ারদার। ইনি হচ্ছে শেখ হাসিনার এক সময়ের প্রোটোকল কর্মকর্তা ছিল। এবং এর একটি ছোট্ট একটি গল্প আছে, সেটি আমরা পরে এটি আপনাকে বলবো যে প্রলয় কুমার জোয়ারদার একজন এসপি
তার উপরে পুলিশের প্রায় 4টা র্যাঙ্ক রয়েছে, কিন্তু একজন এসপি থেকে কিভাবে তিনি পুলিশে একটি বড় ম্যাসাকার চালিয়েছেন ভেতরে, এই গল্পটি আমি ছোট্ট 2 লাইনে সেটি পরে বলবো। তার আগে এই এই প্রভাবশালী 12 জনের আমি একটু ফিরিস্তি দিতে চাই। যেমন হাসান মাহমুদ এমনিতেই বিখ্যাত এবং কুখ্যাত বলা যায় এই প্রলয় কুমার জোয়ারদার, এবং 5ই আগস্টের পরে উনি পালিয়েছেন। 5ই আগস্টের পরে উনি পালিয়েছেন এবং যশোরে তিনি এসপির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। যেমন এই 12 জন পুলিশের অফিসারের প্রথম আমি নামটি দিয়েছি, ওনার নাম হচ্ছে হাসান মাহমুদ খন্দকার। উনি হচ্ছে 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত তিনি আইজিপির দায়িত্ব পালন করেছেন, এবং তিনি পুলিশের 2008-এর পর থেকে যতগুলো আইজিপি দায়িত্ব পালন যারা করেছেন তার মধ্যে সর্বোচ্চ দিন তিনি আইজিপির দায়িত্ব পালন করেছেন, এবং 4 বছর মতন উনি দায়িত্ব পালন করেছিলেন। এবং তার সময় আপনি নিশ্চিত জানেন যে ইলিয়াস আলী গুমের ঘটনা ঘটেছিল। তো তাকে বলা হয়েছিল, আমরা গণমাধ্যম কর্মীরা বলেছিলাম যে ইলিয়াস আলী যে গুম হলো, তো আপনি এ বিষয়টিকে কিভাবে দেখছেন? উনি হচ্ছে এ বিষয়টিকে, একটি মানুষ, একজন ভিআইপি পার্সন, বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক গুম হয়ে গেছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার বডি ল্যাঙ্গুয়েজে সেটি ওই সময় কিছু ফুটে উঠে নাই। উনি বলছেন যে এটি আমরা খুঁজে দেখছি, তিনি কোথায় আছেন খুঁজে দেখছি। তার 3 দিন পরেও তাকে একই প্রশ্ন করা হয়েছিল যে 3 দিন চলে গেল, বিএনপির একজন সিনিয়র নেতাকে পাওয়া যাচ্ছে না, আপনি আপনাদের এই তদন্তের অগ্রগতি কী? বলছে যে তিনি পালিয়ে গেছেন। তো কোথায় পালিয়েছেন? তিনি কি বাংলাদেশের মধ্যে পলাতক রয়েছেন না বিদেশে পাড়ি জমিয়েছেন? এই বিষয়টিও তিনি উল্লেখ করেন। এবং তিনি দায়িত্ব পালনকালীন আরেকটি তার সময় একটা বড় ঘটনা ঘটেছিল, এটি হয়তো আপনি জানেন। 2013 সালের ফেব্রুয়ারি মাসে জামাতের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর একটা রায় হয়েছিল ট্রাইব্যুনালে, এবং রায়কে কেন্দ্র করে প্রায় 231 জনকে সারা বাংলাদেশে 2 দিনে নির্বিচারে গণহত্যা করে মানুষকে বিক্ষোভ মিছিল বের হয় এবং প্রতিবাদে, এবং ওই সময় নিহতের ঘটনা ঘটেছিল। এই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যারা গুলি চালিয়েছে তাদের বিচারের আইনের আওতায় আনা হবে কিনা। তিনি ওই সময় পুলিশের পক্ষেই সাফাই গিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে উনি রিটায়ার্ড করার পরে সরকার তাকে উল্টো আরেকটি ভালো জায়গায় পুরস্কার দিচ্ছেন, তিনি হচ্ছে স্পেনের রাষ্ট্রদূত হয়েছেন। আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্যারি করেছেন এরকম একটি মানুষও নেই যিনি পুরস্কৃত হননি। হ্যাঁ, তার মধ্যে পুলিশ হচ্ছে অন্যতম। আরেকজনের নাম উঠে এসছে, তার নাম হচ্ছে বেনজির আহমেদ। জানেন এই বেনজিরকে পুলিশের মধ্যে সবচেয়ে স্মার্ট একজন কর্মকর্তা বলা হয়, কিন্তু তিনি স্মার্টের নামে পুলিশ বাহিনীকে একেবারে রুট লেভেল পর্যন্ত এবং টপ লেভেল পর্যন্ত পদায়নের ক্ষেত্রে এবং অপারেশনাল কার্যক্রমের ক্ষেত্রে একেবারে বলা যায় যে এখানে তিনি খুব একটা ভালো একটি কাজের যে ক্ষেত্র এটি তিনি তৈরি করতে পারেননি। তিনি হচ্ছে 28তম আইজিপি ছিলেন বেনজির আহমেদ, এবং প্রায় 2 বছর তিনি র্যাবে দায়িত্ব পালন করেছেন। এবং আপনি জানেন যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে স্যাংশন দেওয়া হয়েছিল, তিনি ওই সময় র্যাবে তিনি দায়িত্ব ছিলেন। এবং দায়িত্ব পাওয়ার পরে তাকে আইজিপি করা হবে কি হবে না এটা নিয়ে একটা সন্দেহ সংশয় ছিল। তারপরে তখন তাকে যদি আইজিপি না করা হয় তাহলে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী মনে মনে ভাবছিলেন যে হয়তো আমেরিকা এখানে জিতে যাবে, আমি অপমান হব। তাকে স্যাংশন থাকা অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে আইজিপির মতন সর্বোচ্চ পদে পদায়ন করা হয়, এবং এই পদায়ন করার ফলে বেনজিরকে একটি পুরস্কার দেওয়া হয় এবং আমেরিকাকে একটি বুড়ো আঙুল দেখানো হয়েছে যে না, আমার পুলিশ কর্মকর্তা ঠিক আছে, তোমার কোনো স্যাংশন আমি পরোয়া করি না। এবং এরপরেই বেনজির আহমেদ আরও অনেক বেপরোয়া হয়ে যায়। এবং আপনি জানেন যে তার নামে প্রায় 500 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এই অভিযোগ থাকার পরে দুদক যেখানে তদন্ত তার কার্যক্রম চলমান অবস্থায় ছিল, ওই সময় তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমার জানা মতে যে তিনি সর্বশেষ স্পেনে তার একজন আত্মীয়ের বাড়িতে জীবনযাপন করছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেক সক্রিয় ছিলেন আগে, কিন্তু 5ই আগস্টের পরে তিনি আর সক্রিয় নাই বলে জানা গেছে। বেনজিরের ব্যাপারে আমার যেটা মনে হয়, উনি সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই তাদের সম্পর্কে কোনো
টানাপোড়েন তৈরি হয়েছিল, স্বার্থগত দ্বন্দ্ব হতে পারে। কারণ আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখলাম মিডিয়াতে বেনজিরের বিরুদ্ধে বিশাল রিপোর্ট হচ্ছে, তার দুর্নীতি এবং ইত্যাদি। সেটা থেকে ধারণা করা হয় হয়তো তাদের মধ্যে কোনো আগে থেকেই, যেমন এস.কে সিনহার বিষয়টা, খুবই ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনার সাথেই ছিলেন, কিন্তু একটা পর্যায়ে তিনি তাকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয় নির্বাসিত জীবনে। এখানে একটা মজার বিষয় আছে যে বেনজিরের সঙ্গে বেনজির মূলত মিডিয়া ভালোই প্রায় নিয়ন্ত্রণ করত এবং মিডিয়া ফ্রেন্ডলি ছিল এবং তিনি মিডিয়ার সঙ্গে একটা ভালো তার সম্পর্ক নিজের ব্যক্তিগত সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার মনে আছে যে মুনিয়া হত্যাকাণ্ড, কুমিল্লার যে মুনিয়া হত্যাকাণ্ড ছিল, সেই হত্যাকাণ্ড নিয়ে এই বসুন্ধরার মালিকের ছেলে আনভিরের সঙ্গে বেনজিরের একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল এবং আনভির তাকে প্রস্তাব দিয়েছিলেন যে এই বিষয়টি ধামাচাপা থেকে যাক, আপনি কোনো সামনে আর কোনো তদন্ত যেন না হয়। ওই সময় আনভিরের একটা রাগ তার উপর থেকে যায়। আমরা পরে এটি জানতে পারি, কিন্তু এগুলো অপ্রকাশিত তথ্য আর আমরা তারপরে ওই যে রাগটা থেকে যায়। তিনি যখন আইজিপি পদ থেকে যখন তিনি অবসর গ্রহণ করলেন এবং অবসর গ্রহণ করার পরে তিনি অনেকটা লোক চক্ষুর অন্তরালে চলে গেছেন, কোনো সামাজিক বা কোনো বড় অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল 2022 সালের পুলিশ প্যারেডে তাকে দেখা হয়েছিল। তার সঙ্গে আমারও দেখা হয়েছিল এবং আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি দেখেন যে তার সঙ্গেও আমার একটা ছবি রয়েছে। তো সেখানে তার সঙ্গে তিনি সর্বশেষ সেই অনুষ্ঠানে গিয়েছিলেন এবং ক্রাইম রিপোর্টার হিসেবে বিষয়টা খুবই স্বাভাবিক যে না আমরা হচ্ছে পেশাগত, আমরা আপনাকে দোষারোপ করতে পারি যে কোনো না কোনো ভাবে না এখানে আমরা হচ্ছে না, সেটা আমি সততার জায়গায় শতভাগ বলতে পারি এবং এই কথাটি বলতে পারি যে আমরা সাংবাদিক হিসাবে সবার সঙ্গে আমার সম্পর্ক রাখা জরুরি, না তো আমরা তো ইনফরমেশন পাবো না, আর ইনফরমেশন না পেলে তো পাঠক আর কি জানবে। তিনি সর্বশেষ ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপরে তার রিপোর্টটি প্রকাশ হওয়ার পরে তিনি যখন দেখলেন যে ধারাবাহিকভাবে গণমাধ্যমে তার রিপোর্টগুলো আসা শুরু করলো, এরপরে তিনি ইমিগ্রেশন পাড়ি দিয়ে তিনি বিদেশে চলে গেলেন। সম্ভবত সরকারের কোনো না কোনো, হ্যাঁ অবশ্যই তার মানে আপনাকে একটি বিষয় বলি যে আপনি যখন বিমানবন্দরে যাবেন তখন ইমিগ্রেশন পুলিশ আপনার নামে নিষেধাজ্ঞা রয়েছে কিনা বা আপনার নামে কোনো মামলা রয়েছে কিনা বা আপনার নামে কোনো অ্যালিগেশন রয়েছে কিনা তারা চেক করার পরে বিদেশ যাওয়ার অনুমতি। তিনি সরকারের সিগন্যাল পাওয়ার পরেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। তো আমরা যেটি পরে জেনেছি যে তিনি যে বিদেশ গেছেন সেখানে সরকারের উচ্চ পর্যায়ের একটা হাত ছিল এবং সরকার বুঝে ফেলেছিল যে আদালতের আইনের মাধ্যমে তাকে আর বাঁচানো সম্ভব নয়, এ কারণে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। আরেকজনের নাম হচ্ছে খন্দকার গোলাম ফারুক। তিনি ঢাকা মহানগর পুলিশের 2022 সালে ডিএমপি কমিশনার পদে তিনি হচ্ছে সেখানে দায়িত্ব পালন করেছিলেন এবং তার নামে রাজশাহী অঞ্চলে, বিশেষ করে রাজশাহী অঞ্চলে তার নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং আপনি জানেন যে গত সরকারের আমলে গায়েবী মামলা নামে একটা প্রচলন ছিল এবং এটির ধারাবাহিকতায় যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলামের পরে যে গায়েবী মামলার যে মানে চলমান একটা ধারা, এই ধারাটা অব্যাহত রেখেছিলেন এই খন্দকার গোলাম ফারুক। আরেকজনের আমি নাম বলতে পারি, সেটি হচ্ছে শফিকুল ইসলাম। তিনি 8ম ব্যাচের কর্মকর্তা এবং 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত তিনি এখানে দায়িত্ব পালন করেছিলেন এবং উনি 14 সালে যখন গণতন্ত্রের মুক্তির আন্দোলন যখন সারা বাংলাদেশে ব্যাপক উত্তাল যখন ধারণ করে এবং আপনি জানেন যে ওই সময় টানা 90 দিন একটা অবরোধ চলেছিল, ওই সময় শফিকুল ইসলাম ঢাকা রেঞ্জের উনি দায়িত্ব ছিলেন, তখন ডিএমপি কমিশনার ছিলেন না। তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল, আপনি দেখবেন এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেছিলেন যে পুলিশের 10টি লাশ ফেলার অনুমতি রয়েছে। এটি তিনি কোন আইনে কোন সংজ্ঞায় তিনি বলেছেন এটি আমাদের জানা নাই। ওই সময় ব্যাপক হারে ঢাকা রেঞ্জে এবং সাভার পাশাপাশি ঢাকার যে দোহার রয়েছে সেখানে ক্রসফায়ার মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এ কারা করছে, তো উনি বলছেন যে বন্দুক যুদ্ধে মারা গেছে। আসলে বন্দুক যুদ্ধ না, আসলে তখন বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করা শেষ হওয়ার পরে তাকে পুরস্কার হিসাবে পিএসসির মেম্বার করা হয়েছিল। 5 আগস্টের আগে তাকে তিনি সেখানে আর নেই, তিনি এখন চক্ষুর অন্তরালে। সম্ভবত তিনি বাংলাদেশে রয়েছেন, তিনি হচ্ছে বিদেশে যাননি। তবে তিনি হচ্ছে মিডিয়ার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না এবং তার নামে কোনো মামলা নেই, কিন্তু ওই যে অতীতের যে তার রেকর্ড বা কর্মকাণ্ড
এটি তার হচ্ছে তার পক্ষে যে সাপোর্ট করবে না, এ কারণে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। আপনি একটা ছোট্ট গল্পের কথা বলেছিলেন শুরুতে, যে এই গল্পটা আপনি পরে বলতে চান, আমি সেই গল্পটা শুনতে চাই। আচ্ছা, আমি গল্পটা এরকম যে আপনি জানেন যে প্রলয় কুমার জোয়ারদার নামে রয়েছেন, ইনি হচ্ছেন একজন এসপি লেভেলের লোক। তো এসপি র্যাঙ্কের তিনি একজন কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি প্রোটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আগে পুলিশের পেছনে থাকা একজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে এই প্রোটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করতেন। কিন্তু 2016 সালের পর থেকে পুলিশ থেকে পেছনে নেওয়া কোনো কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হতো না, এটা পলিটিক্যালি নিয়োগ তখন দেওয়া শুরু করেছিল। 2014 সালে তিনি প্রোটোকল কর্মকর্তার দায়িত্ব পালন করেন এবং ওই সময় তার একটা ব্যাপক আওয়ামী লীগ সহ এবং তার আওয়ামী লীগ যে সহযোগী সংগঠন রয়েছে, পাশাপাশি যে 14 দলীয় যে জোট রয়েছে, সেখানে তার একটা ব্যাপক পরিচিতি গড়ে ওঠে এবং ব্যাপক প্রভাবশালী কর্মকর্তা তিনি বনে যান। এবং একজন ডিআইজি, তিনি তখন তিনি প্রলয় কুমার জোয়ারদার একজন এসপি, একজন ডিআইজি কোথায় তিনি পদায়ন হবেন এবং তিনি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হবেন কিনা এই জন্য তদবির করতেন এই প্রলয় কুমার জোয়ারদারের কাছে, একজন এসপি র্যাঙ্কে। তার ক্ষমতার খুঁটি হচ্ছে ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রোটোকল অফিসার ছিলেন এবং হচ্ছে সর্বোচ্চ পদে মানে আইজিপি পদের কর্মকর্তারাও তাকে সমীহ করে চলতেন। এবং আপনাকে আরেকটি বিষয়ে মজার কথা বলি যে তিনি ডিবিতে এক সময় আসছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসের কার্যালয়ে তিনি আসেন, তিনি চেয়ারে বসা আছেন, চেয়ারে বসা থাকা অবস্থায় পিয়নকে বলছেন যে ডিআইজিকে নাস্তা দিয়ে আসো, ডিআইজিকে নাস্তা দিয়ে আসো। তো ডিআইজি বলতে গেলে ডিআইজি স্যার বলতে হয়, বা ডিআইজিকে মানে তার পুলিশের সম্বোধন অনুযায়ী তাকে হচ্ছে তাকে স্যার অথবা তাকে হচ্ছে বলতে হয় যে অমুক স্যারকে তুমি এটি দিয়ে আসো, তিনি সেটি বলতেন না, তিনি বলছেন যে নাস্তাটা উনি ডিআইজি আসছে, নাস্তা দিয়ে আসো। ওই ডিআইজির নাম পরে আমি জেনেছি আর কি, এবং আমাদের লোক মারফতই একজন সাংবাদিক ওই ডিআইজিকে, এই প্রলয় কুমার জোয়ারদারের কথাটি বলেছেন যে আপনি একজন ডিআইজি লেভেলের কর্মকর্তা, একজন এসপি আপনাকে কিভাবে সম্বোধন করতে পারে, এটা কিভাবে এটা নিচ্ছেন। হ্যাঁ, মানে তার ঊর্ধ্বতন যে তার হচ্ছে নেচার, এই নেচারটা যে কি পর্যায়ে ছিল, তখন ডিআইজি একটা মানে খোলা মনে হাসি দিছে এবং হেসে বলছে যে আসলে আমাদের করার কিছু নয়, তার যে ক্ষমতার খুঁটির জোর, তার যে প্রভাব, আমাদের কিছুই করার নেই। তো একজন এসপি, এই প্রলয় কুমার জোয়ারদার একজন এসপি থেকে, একজন এসপির কর্মকর্তা থেকে কিভাবে পুলিশের প্রভাব বিস্তার করেছে। আসলে পদবি কোনো বিষয় না, ক্ষমতার জোরটা থাকলে সবই সম্ভব এবং বাকিরাও মেনে নিতে বাধ্য। এবং হচ্ছে এই প্রলয় কুমার জোয়ারদার এই কর্মকাণ্ডটি করেছিল। পাশাপাশি আমি আরেকজনের নাম আপনাকে বলতে পারি, যেটি হচ্ছে আতিকুল ইসলাম। তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন এবং এই যে সাম্প্রতিক যে জুলাই এবং আগস্টের গণহত্যা হয়েছে, এই গণহত্যায় তিনি ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে সারা বাংলাদেশের সকল ধরনের অপারেশন তিনি চালিয়েছেন এবং এই গণহত্যার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। তিনি এই 5 আগস্টের পরে তিনি পালিয়ে গেছেন এবং তার যে ওয়াইফ, তিনিও শিল্প সচিব ছিলেন, জাকিয়া বেগম নামে, তার ওয়াইফের নাম জাকিয়া বেগম। 5 আগস্টের পরে দুজনকেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং আতিকুল ইসলামের নামে মামলা রয়েছে। আরেকজন পুলিশ কর্মকর্তা, ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান। উনি যে ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ছিলেন এবং তিনি প্রথম পুলিশিং লাইফে তিনি কিছু মানবিক কর্মকাণ্ড করলো, পরে তিনি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যান এবং এই জুলাই এবং আগস্টের গণহত্যার তিনি কোনোভাবে দায় এড়াতে পারেন না, যেহেতু তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন। এবং আপনি জানেন তামান্না যে যাত্রাবাড়িতে ব্যাপক হারে ছাত্র জনতার একটা বিক্ষোভ হয়েছিল। ওই সময় পুলিশের বেশি ফোর্সকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পুলিশের একটা শাখা রয়েছে যে পিএমও, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, দাঙ্গা বিভাগের প্রায় অধিকাংশ পুলিশকে ফোর্স করা হয়েছিল সেই যাত্রাবাড়ি এবং চিটাং রোড এলাকায়। এবং ওখানে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে হাবিবুর রহমান। এবং তিনি ওখানে প্রায় প্রত্যেক দিন যেতেন এবং রায়েট কারে করে মাইকিং করে সবাইকে সরানোর জন্য বলতেন, মানে সরে যেতে বলতেন, কিন্তু ছাত্র জনতা সেখান থেকে যায়নি। না যাওয়ার কারণে সেখানে বড় একটি গণহত্যার একটা ঘটনা ঘটেছে। আরেকজনের নাম না বললে নয়, এই যে মনিরুল ইসলাম, ইনি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের 17তম ব্যাচের কর্মকর্তা, 17তম পুলিশ ক্যাডারের কর্মকর্তা এবং হচ্ছে এই সরকার টিকে থাকার অন্যতম একটা মানে
আওয়ামী লীগ সরকার টিকে থাকার অন্যতম আরেকটি বড় কারণ ছিল জঙ্গি কার্ড। আপনি নিশ্চিত জানেন এই জঙ্গি কার্ডের বড় একজন হোতা ছিলেন এই মনিরুল ইসলাম, এবং তিনি ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার যখন ছিলেন, যুগ্ম কমিশনার থেকে মূলত তার সময় মূলত সিটিটিসি প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই সিটিটিসির মাধ্যমে বিভিন্ন ঢাকা সহ যে বিভিন্ন এলাকায় যে জঙ্গির নাটক করা হতো, এবং আমার দেশ পত্রিকায় আপনি দেখেছেন যে এই পত্রিকায় জাহাজবাড়ি, তারপরে হোলি আর্জেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে উত্তরা খিলক্ষেত, এই বড় যে নাটকগুলো মঞ্চস্থ হতো, এই নাটকগুলোর মিডিয়াকে ডেকে ডেকে আমাদের গিলাতো, এক প্রকার বলা যায় যে নিউজ গিলাতো এই মনিরুল ইসলাম, আমরা সবাই জানি। এবং এই মনিরুল ইসলাম তার এই পুলিশ অফিসারদের মধ্যে আমরা সবচেয়ে লাজুক প্রকৃতির মনে করতাম এই মনিরুল ইসলামের। তাকে 5ই আগস্টের পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, এবং তিনি সিকিউরিটি ব্রাঞ্চের তিনি এসবির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। আমি আমার নিউজে এটি উল্লেখ করেছি যে 5ই আগস্টের পরে তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নেন, এবং 8ই আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসার পরে তিনি ভারতে পালিয়ে যান। তিনি এখন ভারতে অবস্থান করছেন, এবং তার যে লাজ লজ্জা শরম কিছুই নেই, এটি মূলত এখন বোঝা যাচ্ছে, কারণ তিনি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিচ্ছেন, এবং এতগুলো যে মানুষ বাংলাদেশে যে একটা বড় গণহত্যার ঘটনা ঘটেছে, তিনি তার যে একটা অনুতপ্ত হওয়া অথবা ক্ষমা চাওয়া, তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। পাশাপাশি 12 জনের মধ্যে আরেকজন আছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। হারুনুর রশিদ মূলত 20তম ব্যাচের কর্মকর্তা, এবং ছাত্র জনতার আন্দোলনে যে সমন্বয়কদের ধরে তিনি নিয়ে গেছিলেন, এবং জোর করে তিনি সবার কাছে তিনি স্বাক্ষর দিয়েছিলেন যে আন্দোলন স্থগিত করার জন্য। পরে তো সেটি ভাইরাল হয়ে গেছে, এবং ছাত্র জনতার আন্দোলন আরও বড় আকারে। এবং হারুনের আরেকটি গল্প রয়েছে যে এই হারুন অনেকগুলো অপকর্ম করেছে, কিন্তু তার তো কিছুই হয়নি, বরং তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন ফারুককে হামলার ঘটনা এই হারুন জড়িত ছিল, বরং তাকে তখন এসি ছিলেন, সহকারী কমিশনার ছিলেন, তাকে অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি হচ্ছে আম্বার গ্রুপের একজন চেয়ারম্যানকে, তিনি নারায়ণগঞ্জের এসপি থাকাকালীন অবস্থায় এই গুলশানের ব্যবসায়ী আম্বার গ্রুপের মালিককে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি হচ্ছে ঢাকা মহানগরের তো দায়িত্ব পালন করছেন না, আপনি নারায়ণগঞ্জের এসপি, কিভাবে একজনকে এখানে তুলে নিয়ে যান। এবং পরে আম্বার গ্রুপের চেয়ারম্যান সাংবাদিকদের সামনে বলেছে তার কাছে 3 কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তার কিছুই হয় নাই। এবং এই অপকর্মের ধরুন তা তো চাকরি যাওয়ার কথা, কিন্তু তাকে হচ্ছে পুরস্কৃত করা হয়েছিল। এবং পুরস্কৃত করার পাশাপাশি এই হারুনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে যে গাজীপুরে তিনি এসপি থাকাকালীন ওখানে প্রায় 200 বিঘা তিনি জমি দখল করেছেন, তারপরেও তার কিছু হয়নি, বরং তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমরা মোটামুটি 12 জনের আমলনামা শুনে ফেললাম। আপনাকে অনেক ধন্যবাদ আলামিন। আমরা নিশ্চয়ই আবারও খুব শিগগিরই আপনার সাথে কথা বলবো। আর আরেকটি ব্রেকিং নিউজ আমরা পাবো। ব্রেকিং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হারুনের একটি ব্রেকিং আপনারা শীঘ্রই পাবেন। অবশ্যই, আপনি তো ফাঁস করে দিলেন আমার দেশের ভিতরের কথা। প্রিয় দর্শক, আমরা মোটামুটি 12 জন পুলিশ কর্মকর্তার ভেতরের কাহিনী, বহু গল্প শুনলাম। কিছু গল্প হাস্যকর, কিন্তু কিছু গল্প জাতি হিসেবে আমাদের জন্য খুবই মর্মান্তিক। আমরা এই ধরনের আরো অনেক ব্রেকিং খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমার দেশের। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।